আমরা এখন রয়েছি বিরুলিয়া ব্রিজে। এই পাশে একটা জমিদার বাড়ি রয়েছে, আপনার বিরুলিয়া জমিদার বাড়ি। তো সেখানে যাওয়ার আগে এটা কিভাবে যেতে হয় সেটা দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ। এটা মিরপুর 1 নম্বর থেকেও আসা যায়, আবার দেখা যাচ্ছে আবদুল্লাপুর থেকেও আসা যায়। মিরপুর 1 নম্বর থেকে আসলে আপনার সেখানে দেখা যায় বিভিন্ন বাস রয়েছে বা লেগুনা রয়েছে, লেগুনা দিয়ে এখানে আসা যায়। মানে আপনার জনপ্রতি ভাড়া হচ্ছে, এই লেগুনা বা বাসের ভাড়া হচ্ছে 20 টাকা করে। তো বিরুলিয়া ব্রিজে আসে হাতের বাম দিকে পড়ে যায়। এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে আসলে জমিদার বাড়িটা কোথায়, যে কেউ দেখায় দিবে। সেখান থেকে রিকশায় যাওয়া যায় অথবা হেঁটেও যাওয়া যায়। আমরা সেদিকে যাব। এখন যাওয়ার পরে দেখবো যে আসলে ভেতরে কী কী রয়েছে এবং বিস্তারিত দেখার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো। যদি বাড়ির ভেতরের থেকে যদি দেখাই, দেখুন এই ভেতরটা কি সুন্দর এক সময় হয়তো বা ছিল, সংস্কার করলে হয়তো এখনও সুন্দর হবে। এই পাশে বিশাল বড়, মানে এখানে 14-15টা জমিদার বাড়ি ছিল বিরুলিয়াতে, মানে ইতিহাস থেকে জানা যায়। কিন্তু এখন অধিকাংশই ধ্বংস হয়ে গেছে, মানে 7-8টা বাড়ি কিছু কোনো রয়েছে। তারপরও বেশিরভাগগুলো যে জরাজীর্ণ অবস্থা, একেবারেই ভাঙা অবস্থা। সংস্কারের অভাবে এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ইতিহাস থেকে জানা যায় যে আপনার নলিনী মোহন সাহার এই এলাকার জমিদার ছিলেন। তার কাছ থেকে রজনীকান্ত ঘোষ 8,960 টাকা 4 আনায় জমিদার বাড়িটি কিনে নেন। এর পাশে আরেকটা জমিদার বাড়ি, মানে এটা 3য় নম্বর জমিদার বাড়ি। যে এখানে উপরে ওঠার কোনো ব্যবস্থা রয়েছে কিনা, মানে এখানে আসলাম কিন্তু মনে হচ্ছে কি অনেকে বসবাস করতেছে, কিন্তু শুনশান নীরবতা, কেউই নেই। আমি জিজ্ঞেস করতেছি, আসলে মনে হয় না কেউ রয়েছে। এটা সম্ভবত আপনার, আমি দেখেছিলাম ইতিহাস থেকে, এখানে ঘোড়শালা রয়েছে। এটা মানে ঘোড়া রাখার যে জায়গা ছিল, বিচারালয় ছিল, আপনার বসত ঘর ছিল, রসই ঘর ছিল। সেগুলো আসলে এখন দেখে বোঝার উপায় নেই যে আসলে কোনটা কি। ভেঙে গেছে তো আসলে ভগবতরা দৃষ্টি কেউ বলতেও পারতেছে না যে আসলে কি। একটা সিঁড়ি রয়েছে, দেখি উপরে আসলে কি রয়েছে, দেখি দেখার চেষ্টা করি। এই সিঁড়ি দিয়ে হয়তো জমিদার একসময় উপরে উঠছে। আমি উপরে উঠতেছি। আমি যদিও জমিদার না, একটা উপর থেকে দেখার চেষ্টা করি যে আসলে ভেতরটা কেমন, আসলে উপরটা। এই যেমন উপরে ওঠার পরে বাড়িটার আসল সৌন্দর্য অনেকটা আরও বোঝা যায়। এই যে পাশটা দেখুন কি সুন্দর লাগতেছে। মানে এক সময়ের সেই জৌলুসটা এখন শ্যাওলা দিয়ে ঢাকা। মানে সেই জৌলুস নেই, জমিদার নেই, জমিদারের জৌলুসটা আস্তে আস্তে হারিয়ে গেছে আর কি, শ্যাওলা পড়ে গেছে এখানে। এবং রজনীকান্ত ঘোষের আপনার পুরান ঢাকা এবং নারায়ণগঞ্জে এছাড়াও অনেকগুলো বাড়ি ছিল, কিন্তু 1964 সালে যখন দাঙ্গা লাগে, ওই দাঙ্গার সময় তিনি অন্য বাড়িগুলো হারিয়ে ফেলেন এবং মানে সেই বাড়িগুলো বেদখল হয়ে যায়। শুধুমাত্র এই বাড়িগুলাই অবশিষ্ট থাকে, এই বিরুলিয়ার বাড়িটি। এটা আপনার একেবারে মানে জমিদার বাড়ি থেকে পেছনে আসলে যে নদীটা, আমি যদি দেখাই, দেখুন নদীর ইয়েতে আবার শান বাঁধানো ঘাটও রয়েছে এখনও। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে ওই পাশ থেকে এখানে বোঝা যাচ্ছে না যে আসলে জমিদার বাড়ির জৌলুসটা কী পরিমাণ ছিল। মানে ওইটাই হচ্ছে জমিদার বাড়ি। মানে এটা শুধু একটা না, ওই পাশে অনেকগুলো বাড়ি একসাথে হচ্ছে সেই জমিদার বাড়ি। এর পেছনটায় এখনও সেই শান বাঁধানো ঘাটের কিছু অংশ এখন অবশিষ্ট রয়েছে। এই দেখুন, ইন্ডিয়াতে যে ঢাকেশ্বরী বস্ত্রালয় রয়েছে কলকাতায়, যেটা সারা ইন্ডিয়াতে সমাদৃত, সেই ঢাকেশ্বরী বস্ত্রালয়ের আপনার মেইন গেটেই এই বটগাছটার একটা ছবি বাঁধানো রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই জমিদার বাড়িটা কী পরিমাণ বিখ্যাত।
তাদেরই পরপুরুষ, মানে তারাই হচ্ছে এখানের এই জমিদার বাড়ির মূলত মালিক, আমার যতটুকু জানা আর কি। মানে এখানেও আরও কয়েকটা বাড়ি রয়েছে, কিন্তু এগুলা কোনোটাই সংস্কার করা হয়নি, মানে জরাজীর্ণ অবস্থায়। শুধুমাত্র রজনীকান্ত ঘোষের যে বাড়িটা, সেই বাড়িটাই আপনার সংস্কার করা হয়েছে এবং তার নাতিরা সেখানে থাকে। আর বাকিরা এখানে নাকি কেউই থাকে না, শুধু অন্য মানে যারা যারা থাকে কেউই এখানে এর মালিক না, যার কারণে এটা সংস্কারও করা হচ্ছে না, আপনার ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে।